যদি তোমাদের এইচএসসি নিয়ে কনসার্ন থাকে অবশ্যই ভিডিওটা দেখো। সে ওই জিনিসটাই আগে লিখবে, কারণ সে জানে দিস ইজ কাট মার্কস, এখানে আমার কোনো জায়গায় ভুল ধরতে পারবে না। ভাই পরিপাক তোমার দেহের মধ্যে কি হয় তুমি যদি সেটা না জানো, তো মানুষ আগ্রহ নিয়ে পড়ে। আর্টের ডায়াগ্রাম যদি তুমি 2 মিনিটে আঁকাইতে না পারো, তাহলে তুমি কিভাবে বলো যে আমার সিকিউ প্রিপারেশন এইচএসসি প্রিপারেশন বেটার? আমার কাছে প্রিপারেশন পানি পানি ছিল শুধু একটা কারণে, আমি প্র্যাকটিস করছিলাম। না পারলে কিন্তু বলছি একটু তো হইলেও লজ্জা করো, সামনের জুনের দিকে পরীক্ষা হতে পারে। আমি প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কোষ ও কোষের অঙ্গাণুর অধ্যায়টা পড়ছো কিনা। এরপর আসছে উদ্ভিদ ছাড়ের তত্ত্ব, মাদার চ্যাপ্টার, পুরো বোটানির মাদার চ্যাপ্টার। হ্যাঁ, এটার উপর প্রায়োরিটি দে বাপ প্লিজ, বড় সড়ো ধরা খেয়ে যাবি প্লিজ। 25 ব্যাচের রেজাল্ট দেখছো, পাপ হবে এই জিনিস যদি তুই বাদ দিয়ে পরীক্ষার হলে যাস, পাপ হবে, মহা পাপ হবে। এইচএসসি 26 ব্যাচের এই বাচ্চাটার মতো তোমাদের মনেও এখন এই একই প্রশ্ন। তুমি যতটুকু পড়েছো, সারা বছরে যা যা করেছো, আসলে তোমার প্রিপারেশন কি এনাফ? এইচএসসির প্রিপারেশন এনাফ বুঝবার আসলে কোনো মাপকাঠি আছে, কোনো মানদণ্ড আছে, বা কোনো উপায় আছে? আছে। তুমি কনফিডেন্টলি কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছো এবং কতগুলো চ্যাপ্টারের উপর তোমার দখল আছে যে এখান থেকে আসা সিকিউ এবং এমসিকিউ তুমি আনসার করতে পারবে এবং তুমি সেগুলো অলরেডি ফেস করে প্র্যাকটিস করেছো, এটার উপর অনেকখানি নির্ভর করে। সো এইচএসসি 26 আসলে তোমাদের কিভাবে ভাবা উচিত এবং এই মুহূর্তে নিজের মানদণ্ডে প্রিপারেশন মেপে কিভাবে সামনে আগানো উচিত সেটা নিয়ে ছোট্ট এই ভিডিওটা। যদি তোমাদের এইচএসসি নিয়ে কনসার্ন থাকে অবশ্যই ভিডিওটা দেখো। আমরা অধ্যায়গুলো পরপর দেখবো, একটু দেখো। বোটানির ক্ষেত্রে তুমি জানো বোটানিতেও কিন্তু সেই 25 মার্ক বায়োলজি ফার্স্ট পেপার তোমাকে যখন দিতে হবে 25টা মার্কের এমসিকিউ ফেস করে আসতে হবে, তার সাথে সিকিউ তো আছেই। এখন সিকিউ এর কথা যেহেতু এলো, প্রথমেই আসে হচ্ছে কোষ ও কোষের অঙ্গাণু, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা সিকিউ এর জন্য পারফেক্ট আতুরখানা। কেউ আমাদের একজন স্যার বলতেন যে কেউ যদি চায় শুধুমাত্র এই চ্যাপ্টারটার উপর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে, তারপরও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতো, অর্থাৎ এখানে এত হিউজ পরিমাণ এমসিকিউ আছে। আর সিকিউ এর কথা যখন বলবে তখন তো অবশ্যই সিকিউ এর মেজর কয়েকটা টপিক আছে এখানে। প্রথম থেকেই তুমি দেখো সেল ওয়ালের টপিকে সিকিউ আসে, মাইটোকন্ড্রিয়া টাইপ টপিকে সিকিউ আসে, রাইবোসোম টপিকে সিকিউ আসে, নিউক্লিয়াস টপিকে সিকিউ আসে, এছাড়া মাঝে মাঝে ডিএনএ টপিক থেকেও কিন্তু সিকিউ আসতে দেখা যায়। কিন্তু এত ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুর ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য তুমি কতটুকু কনফিডেন্টলি মানে শেষ করছো, এটার উপর তোমার প্রিপারেশনের ফার্স্ট বিষয়টাই বোঝা যায়। আমি যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি তোমার এইচএসসি প্রিপারেশন কেমন, তুমি যদি বুঝতে না পারো, আমি প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কোষ ও কোষের অঙ্গাণুর অধ্যায়টা পড়ছো কিনা। উত্তর যদি না হয় বা তোমার উত্তর যদি এমন হয় পড়ছি কিন্তু মনে নাই, তাহলে আমি তোমাকে বলবো তুমি ভয়ানক রকম বিপদে আছো। পরের চ্যাপ্টারে চলে যাই, কোষ রসায়ন। এই চ্যাপ্টারটাকে তোমরা যে হিউজ পরিমাণ নেগলেক্ট করো, তুমি ভাবো চ্যাপ্টারটা কঠিন, অথচ চ্যাপ্টারের 3টা পার্ট। ফার্স্টে আছে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, শেষের দিকে আমার ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ সম্পর্কে কিছু আছে। কার্বোহাইড্রেটটা কোনো মতে রিডিং পড়ে শেষ করে তুমি যখন প্রোটিনের দিকে গেছো, ওইখানে তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন ভাই? এই জিনিস তোমার অ্যাডমিশনে পড়া লাগবে। এই জিনিস যেটা তুমি তোমার একাডেমিক লাইফে দ্রবণীয় করে নাও নাই, সেটাকে অদ্রবণীয় অবস্থায় অ্যাডমিশনে গেলা লাগবে। কেন তুমি এই কাজটা করবা? অথচ তোমার কাছে এখন ভরপুর সময় আছে এই জিনিসটা বুঝে বুঝে পড়ার, যাতে তোমার অ্যাডমিশনে সেই সমস্যাটা না হয়। তুমি এই জিনিসটাকে ছোট্ট কয়েকটা ভাগে পড়ো, পারফেক্ট একটা ক্লাস দেখো, তুমি দেখবে জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর সিকিউ আসে। তুমি বিগত বছরের টেস্ট পেপারটাই না হয় খুলে দেখো একবার। এরপর আসছে হচ্ছে অণুজীব চ্যাপ্টার। ভাই রে ভাই, 3টা পার্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড লাস্টে ম্যালেরিয়া। খুব কি কঠিন? ভাইরাসের গঠন পড়বা আর অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ উপকারিতা অপকারিতা পড়বা, পরীক্ষায় আসবেই। ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, ব্যাকটেরিয়ার গঠন, কোন জায়গায় কি পার্ট আছে, আসবেই পরীক্ষায়। এই জিনিস পড়ছো না? অবশ্যই পড়ছো। ম্যালেরিয়ার ক্ষেত্রেও কোশ্চেন আসতে দেখা যায়। ম্যালেরিয়ার কোশ্চেন সাধারণত স্টুডেন্ট অ্যাভয়েড করে, অথচ যেই স্টুডেন্ট এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি এর সাইকেলগুলো, সাইকেলের চিত্রগুলো বুঝে বুঝে পড়ছে, সে ওই জিনিসটাই আগে লিখবে, কারণ সে জানে দিস ইজ কাট মার্কস, এখানে আমার কোনো জায়গায় ভুল ধরতে পারবে না। এটাই হচ্ছে সারা বছর পড়া প্রথম দিকে আর হুট করে প্রথম দিকে পড়া বা মাঝে মাঝে হুট করে 2-1 দিন পরে আবার হারিয়ে যাওয়া, এর মধ্যে পার্থক্য। এরপর আসছে উদ্ভিদ ছাড়ের তত্ত্ব, মাদার চ্যাপ্টার, পুরো বোটানির মাদার চ্যাপ্টার। হ্যাঁ, কোন একটা স্টুডেন্টকে আমরা জাস্ট একটা প্রশ্ন করে তার পুরো প্রস্তুতির অবস্থা যাচাই করতে পারি। যখন আমি তাকে প্রশ্ন করি তোমার উদ্ভিদ ছাড়ের তত্ত্বের উপর দখল কেমন, সে যদি বলে যে ভাইয়া চ্যাপ্টারটা খুব কঠিন, আমি চ্যাপ্টারটা সে কারণে ধরেই দেখি নাই বা যতবার ধরছি ভয়ে পিছিয়ে আসছি, আমি বলবো ভাই তোমার অবস্থা খারাপ।
উদ্ভিদ শারীরতত্ত্বের সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, শ্বসন, এর বাদে আছেটা কি? হ্যাঁ, এর মধ্যে অনেক সাইকেল আছে। সালোক সংশ্লেষণ কোথায় হয়, কোন কোন সাইকেলে হয়, শ্বসন কোথায় হয়, শ্বসনের কোন কোন সাইকেল, কোষের কোন কোন অংশে হয়, কোন জায়গা থেকে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, দিনরাত নাকি 24 ঘন্টা নাকি কোন একটা নির্দিষ্ট সময় শ্বসন হয়, এই বিষয়গুলোই তো আছে, তাই না? এই জিনিসগুলো কেন পড়বে? এই চ্যাপ্টারটা সবার আগে টার্গেট করে পড়বা। আর এমসিকিউ এর আরেকটা আঁতুড়ঘর হচ্ছে এই উদ্ভিদ প্রজনন। কারণ কি, এই চ্যাপ্টারটার মধ্যে ভাই রে ভাই এত হিউজ পরিমাণ সেকশনে সেকশনে উদাহরণ, এইটার উদাহরণ ওইটার উদাহরণ, মাঝে মাঝে নেমোনিক্স দিয়ে মুখস্থ করা লাগে, না হলে এমনি এমনি জীবনে কখনো মুখস্থ থাকে না। তোমার কি মনে হয় যে এইখানে যে 25 মার্ক আছে তার মধ্যে এটা আসবে না? তুমি কি পাশের বন্ধুর কাছ থেকে শুনে আনসার করবা? এত বিশ্বাস পাশের বন্ধুর উপর যে ওর কাছ থেকে শুনে এইচএসসিতে এই জিপিএ 5 চলে আসবে? এত সোজা না। ওকে, চলো আমরা পরেরটাই যাই। দেখো, জুলজির ক্ষেত্রে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার তুমি পড়ছো, আমি ভালো করেই জানি, এবং আমি এটাও জানি যে তুমি পর্বগুলো খুব ভালো করে পড়ছিলা। শেষের দিকে অ্যাভেজ, ম্যামালিয়া, হচ্ছে রেপটিলিয়া, এগুলোর মধ্যে তুমি গুলিয়ে খেয়ে বসে আছো। যদি তোমার মনে থাকে, ভেরি গুড, ইউর মোস্ট ওয়েলকাম। যদি মনে না থাকে, এক্ষুনি আরেকবার দেখে ফেলো। পরিপাক চ্যাপ্টারটা আরেকখান মাদার চ্যাপ্টার ভাই। পরিপাক, তোমার দেহের মধ্যে কি হয় তুমি যদি সেটা না জানো, তো মানুষ আগ্রহ নিয়ে পড়ে। কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, এই তিনটার পরিপাক, কি কি জিনিস দিয়ে পরিপাক হয়, কোন কোন অংশে পরিপাক হয়, কোন কোন হরমোন দ্বারা পরিপাক হয়, এই তো। এই ছাড়া আর কি আছে? প্রত্যেকটা বিক্রিয়া তোমাকে মুখস্থ করতে হবে, কোন কোন এনজাইম দিয়ে, কোন কোন হরমোন দিয়ে কি কাজ হচ্ছে, আন্তরিক রসের এনজাইম কোনটা, আর আমার অগ্নাশয় রসের এনজাইম কোনটা, কোন সেই জিনিস দিয়ে বেশি প্রোটিন পরিপাক হয়, কোথায় আমিষ পরিপাক হয় না, কোথায় কার্বোহাইড্রেট পরিপাক হয় না, এই জিনিসগুলো পড়বা না তুমি? মাস্ট পড়া লাগবে, পরিপাক চ্যাপ্টারটা যেন বাদ না যায়। রক্ত সংবহন তন্ত্র, কোনো কোনো কারণে স্টুডেন্টরা রক্ত সংবহন তন্ত্রটাকে খুব ইজি চ্যাপ্টার মনে করে, অথচ যখনই আমি বলি সিকিউ তো করবা, হার্টের ছবি আঁকাও, স্টুডেন্ট পারে না। তুমি রক্ত সংবহনতন্ত্র চ্যাপ্টার থেকে যদি একটা হার্টের ডায়াগ্রাম, হ্যাঁ, হার্টের ডায়াগ্রাম যদি তুমি 2 মিনিটে আঁকাইতে না পারো, তাহলে তুমি কিভাবে বলো যে আমার সিকিউ এর প্রিপারেশন, এইচএস এর প্রিপারেশন বেটার? কিভাবে বলো তুমি? কিছু তো শরম করো। পারো এটা? পারলে কংগ্রাচুলেশনস জানাচ্ছি, না পারলে কিন্তু বলছি একটু তো হইলেও লজ্জা করো। সামনে জুনের দিকে পরীক্ষা হইতে পারে, সিরিয়াসনেস বোঝো অবস্থাটা। 25 ব্যাচের রেজাল্ট দেখছো? 25 ব্যাচের রেজাল্ট দেখছো? যারা যারা পড়ছে সারা বছর তারা তো ঠিকই ভালো করছে, সব কটা সাবজেক্টে প্লাস পাইছে। যারা ভাবছিল আরে এখন তো দেশ তো আমরা চালাচ্ছি, স্টুডেন্টরা চালাচ্ছে, পরীক্ষায় বসবো, জিপিএ 5 তো হয়ে যাবে, হয়েছে? হয় নাই। এরপর চলন ও অঙ্গ চালনা, আমাদের দেহের সমস্ত বোনস এবং সেই বোনসে লেগে থাকা মাসেল, মেজর মেজর মাসেলের নাম, কোন মাসেল কি কাজ করে, আর কোন বোনস কি কাজ করে, কোনটার সাথে কোনটার ফাংশন হয়, কোনটা লং বোন কোনটা শর্ট বোন, জিনিসগুলো একটু পড়ো। খুবই ইজি জিনিস, ভিজুয়ালাইজ করলে মেডিকেল ফার্স্ট ইয়ারে পর্যন্ত কাজে লাগবে। সমন্বয় ও নিয়ন্ত্রণ, মাইন্ড ব্লোয়িং চ্যাপ্টার, জিনিসটাই মাইন্ড নিয়ে। ব্রেনের কোন অংশ কোন কাজ করে তুমি জানো না, সিকিউতে চলে আসলো। উদ্দীপক এমন ভাবে দিল যে ব্রেনের ওই অংশকে নির্দেশ করলো, তুমি বুঝতেই পারলা না, পাশের বন্ধুরা জিজ্ঞেস করছে এই দোস্ত কি নিয়ে বলছে রে, হ্যাঁ হাইপো কি, হাইপোথ্যালামাস নাম মনে হয় শুনছি, কি কাজ করে? তুমিও জানো না, তোমার বন্ধুও জানো না, ভয়ানক অবস্থা হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে। সমন্বয় নিয়ন্ত্রণ ইজ এ মাস্ট, এই জিনিস পড়াই লাগবে, এই জিনিস পড়াই লাগবে, কোন জায়গা থেকে কোন হরমোন নিঃসৃত হয়, ব্রেন খানার ওজন এত, তারপরও কোন দৈব বলে আল্লাহ তাআলা কি এমন দিছে যার কারণে তোমার ব্রেন এত বেশি ভারী মনে হয় না, কি জিনিস আছে, হ্যাঁ, নিউরন কি, নিউরনের একটা ছবি তুমি আঁকাইতে পারতেছো না, সেই সেই এই জিনিসগুলো ভালোভাবে আঁকানো শেখো এখনই। মানব জীবনের ধারাবাহিকতা, প্রচন্ড আগ্রহ নাই চ্যাপ্টারটার উপর, পড়ছো, এত আগ্রহ নিয়ে পড়ছো, অথচ একটা প্রশ্ন ধরলে পারতেছো না, কেন পারতেছো না? তোমার আগ্রহটা কি জন্য ছিল? শুধুমাত্র জানবার উদ্দেশ্যে নাকি দুষ্টুমির উদ্দেশ্যে? কেন এরকম হচ্ছে কেন? সো মানব জীবনের ধারাবাহিকতার উপর সিকিউ আসতে দেখেছো? কোন কোন জায়গায় সিকিউ আসে? স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, নাকি অন্য কোনো জায়গা, নাকি ফার্টিলাইজেশন? জিনিসগুলো দেখো, পয়েন্ট আউট করো, ওই সিকিউ গুলোই আসবে। আর এমসিকিউ এখানে খুব লিমিটেড, যে এমসিকিউ গুলো আসে বিগত বছরগুলোর বোর্ডে সেগুলোই বারবার ঘুরে ফিরে আসে, চেক করে দেখো না হয় আমার কথা বিশ্বাস না হলে। আচ্ছা, মানবদেহের প্রতিরক্ষা,
এই চ্যাপ্টারটা যে পড়ে নাই সে নিজের সাথে অন্যায় করছে। কেন অন্যায় করছে আমি তোমাকে বলি। সে এই জন্য অন্যায় করছে, তার বডি প্রতি মুহূর্তে তাকে কিভাবে প্রোটেক্ট করতেছে বাইরের এনভায়রনমেন্ট থেকে, বাইরের জীবাণু থেকে, সেটা সে জানে না। এবং এই অধ্যায়ের সিকিউ লেখা এত এত ইজি, যদি কেউ একবার ভিজুয়ালাইজ করতে পারে যে আসলে কিভাবে কি জিনিসটা হচ্ছে, ইজিলি সে এটা আনসার করতে পারবে, ইজিলি। তারপর তুমি পড়ো নাই জিনতত্ত্ব ও বিবর্তন। ভাই, হাতে গোনা কয়েকটা জিনিস জিনতত্ত্ব বিবর্তন থেকে আসে। কি আসে? ম্যান্ডেলের সূত্র আসে। ম্যান্ডেলের যে 1 এবং 2 নম্বর সূত্র, সেই সূত্রের আবার যত ধরনের ব্যতিক্রম সেগুলো আসে। এবং সবগুলো জিনিস কিন্তু আমাকে চেকার বোর্ড, কিবোর্ড বলো, চেকার বোর্ড দিয়ে পরীক্ষা করে দেখতে হয়। চেকার বোর্ড দিয়ে পরীক্ষা করে দেখতে হয় এবং চেকার বোর্ড দেখাইতে হয়। তুমি কি চেকার বোর্ড আঁকাইতে জানো? শিখছো না চেকার বোর্ড আঁকাইতে? শিখছো, গুড। যদি না শিখে থাকো, ইউ আর ফার বিহাইন্ড, অনেক পেছনে তুমি। এই চেকার বোর্ড দিয়ে কি না পরীক্ষা করা যায়? হিমোফিলিয়া পরীক্ষা করা যায়, যে দুইজন, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, কারো একজন হয়তো হিমোফিলিয়ার ক্যারিয়ার, বাচ্চাদের হিমোফিলিয়া হতে পারে কি পারে না। একজন হয়তো বোবা, মুখ বধির, বাচ্চাদের কয়জন সুস্থ হতে পারে? বাচ্চাদের ছেলে এবং মেয়ে, ছেলে হইলে সে সুস্থ হবে, মেয়ে হইলে সে বাহক হবে নাকি অসুস্থ হবে? এই বিষয়গুলো চেকার বোর্ডে পরীক্ষা করে দেখা হয়। এই জিনিসকে এখনো তুমি আঁকাইতে শেখো নাই? হাই হাই, এতক্ষণে এতক্ষণে যেসব অরিন্দম কহিলা বিষাদে, আমি জানি যে বিষাদে থেকে লাভ নেই, পড়তে বসো, বুঝছো? এরপর আসছে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ভাই, গুণগত রসায়ন, এটা হচ্ছে সিকিউ এর জনক, এটা হচ্ছে সিকিউ এর জনক। গুণগত রসায়নে তুমি যদি জাস্ট সিকিউ দেখো, এত ভয়ানক টাইপের সিকিউ আসতে পারে। প্রথমে রাদারফোর্ডের মডেল, যত ধরনের মডেল সব থেকে সিকিউ। এরপর হুট করে কোয়ান্টাম নাম্বারে চলে গেল, কোয়ান্টাম নাম্বার থেকে বের করতে বলতেছে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ওমা, এখান থেকে চলে গেছে দ্রবণে, দ্রবণ থেকে হাজারো প্রশ্ন, মোলারিটি সব চলে আসছে এর মধ্যে। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ পর্যন্ত চলে গেছে। এত ভয়ানক টাইপের, এত ভ্যারাইটির সিকিউ এইখান থেকে আসা পসিবল। তুমি এই জিনিসটা পড়ছো, আশা করি, আমি বুক থেকে আশা করি, মন থেকে আশা করি তুমি জিনিসটা পড়ছো। এরপর চলে আসে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমি যে বলি, কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার থেকে, ফার্স্ট পেপার না, ফুল কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি কনফিউজিং কোশ্চেন যদি এইচএসসি এবং অ্যাডমিশনে করা সম্ভব হয়, সেটা হচ্ছে এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে। সিকিউ লেখা এখান থেকে খুবই ইজি, কিন্তু এমসিকিউ বাবারে বাবারে বাবা। এবং সেটার বাস্তব উদাহরণ তুমি দেখতে পারবা যদি তুমি এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউ একবার খুলে দেখো, মাথায় হাত পড়ে যাবে। যদি তুমি প্র্যাকটিস না করে থাকো, যারা প্র্যাকটিস করছো, কংগ্রাচুলেশন, তুমি পারবা, তুমি প্র্যাকটিস করছো, তুমি পারবা। কিন্তু যারা প্র্যাকটিস করো নাই, বাপরে বাপ, জীবনে প্রথম দেখতেছো, আরে বই তো 2-1 লাইন পড়ে দেখছি, এমসিকিউ তো কোপাই দিয়ে আসবো না, হয় এদিক ওদিক দেখাই দেখবো। বন্ধুরা জিজ্ঞাসা করো, বন্ধু হা তুমিও হা পরীক্ষার হলে, দুইজনেরই সর্বনাশ। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ছাড়ার কোনো সুযোগ নাই। পরিবেশ রসায়ন, এই জিনিস না পারলে ফিজিক্সের 10 অধ্যায় পারবা না ফার্স্ট পেপারের। পরিবেশ রসায়ন থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলোর ম্যাথ একদম ঠোঁটস্থ থাকবে। ম্যাথ মুখস্থ করতে বলছি না, প্রসেস, টাইপ, তুমি একটা ম্যাথের দিকে তাকাইলেই বুঝতে পারবা এই জিনিস আমি কিভাবে সলভ করব। এত হিউজ পরিমাণ এর উপরে তোমার দখল থাকা লাগবে। এরপর আসছে জৈব রসায়ন। এটা নিয়ে আর কি বলবো বলো? জৈব রসায়ন হচ্ছে সেই চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটাকে এইচএসসির 50%-এর প্রায় কাছাকাছি স্টুডেন্ট ভাবে এটাকে বাদ দেব, এটাকে বাদ দিয়ে বাকি যা আছে সেটা আনসার করে আসবো। ওটা আসলেও আমার কিচ্ছু যায় আসে না। তারপর পরীক্ষার হলে গিয়ে দেখে 3 থেকে 4টা সিকিউ জৈব রসায়ন থেকে চলে আসছে, স্টুডেন্টের মাথায় বড়সড় একটা ঠাডা পড়ে যায়। অথচ এই জৈব রসায়নের গুটি কয়েকটা সিকিউ আছে, খুবই সিলেক্টেড সিকিউ আছে, যেগুলো বারবার আসে। আমার এখনো মনে আছে, আমি যখন সিকিউ প্র্যাকটিস করেছিলাম, আমার বাবা যখন আমাকে সিকিউ প্র্যাকটিস করিয়েছিল জৈব রসায়নের উপর, আমার একটা খাতাই ছিল শুধু জৈব রসায়নের সিকিউ এর উপর। আমি জৈব রসায়নের উপর যত সিকিউ টেস্ট পেপারে অ্যাভেলেবল ছিল প্রত্যেকটা টাইপের সিকিউ করে ফেলছিলাম।
আমার কাছে জৈব রসায়ন পানি পানি ছিল শুধু একটা কারণে, আমি প্র্যাকটিস করছিলাম এবং এই কাজটা করতে আমার 1 সপ্তাহ টাইম লাগছিল। 1 সপ্তাহ আমি টানা বসছি 1 সপ্তাহ, যে আমি জৈব রসায়নের যত সিকিউ এই পৃথিবীতে থাকা পসিবল সব করব, এইচএসসিতে আসা কোয়েশ্চেন সব করব, বিগত বছরগুলোতে বিভিন্ন যে খ্যাতনামা কলেজগুলো আছে সেখানে কি কি আসছে আমি দেখব। কতক্ষণ পর্যন্ত আমি পারবো না বলো? এটার উপর প্রায়োরিটি দে বাপ প্লিজ, বড় সড়ো ধরা খেয়ে যাবি প্লিজ। এই জৈব রসায়ন বাদ দিয়ে এইচএসসি পরীক্ষার হলে যাইস না। এই জন্য যাইস না যে আমার প্রশ্ন ওখান থেকে আসবে, আমি তোর এই জন্য বলতেছি ভাই, পাপ হবে এই জিনিস যদি তুই বাদ দিয়ে পরীক্ষার হলে যাস, পাপ হবে, মহা পাপ হবে। একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট সে জৈব রসায়ন বাদ দিয়ে এইচএসসির হলে যাচ্ছে, তোর বুকের পাটা বোঝ একবার, তুই আবার জিপিএ 5-এর জন্য লাফালাফি করতেছিস। আল্লাহ। এরপর চলে আসছে হচ্ছে পরিমাণগত রসায়ন। হ্যাঁ, ওই যে মোলারিটির কথা বললাম, এবং যত ধরনের এমসিকিউ পসিবল, স্পেশালি হয়তো এই ভিডিওটা অনেক বুয়েটে পরীক্ষা দেবে এরকম স্টুডেন্টও শুনছো, যদি শুনে থাকো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বুয়েট কুয়েট চুয়েট সাস্ট এই জিনিসগুলোতে আমার ড্রিম, তাহলে আমি তোমাকে বলবো যে ভাই পরিমাণগত রসায়নটা ভালোভাবে আত্মস্থ করো। বুয়েটের একটা বড় পোর্শন আসে পরিমাণগত রসায়ন থেকে। আর এইচএসসির কথা, তুমি যদি একটা এইচএসসির বোর্ডের কোশ্চেন বের করো পরিমাণগত রসায়ন থেকে, কি হিউজ পরিমাণ এমসিকিউ আসছে তুমি চোখের সামনে দেখবা। সর্বশেষে আসছে তড়িৎ রসায়ন। কোনো একটা কারণে তড়িৎ রসায়নের সবকিছু স্টুডেন্টরা পারে, অ্যান্ড দ্যাটস এ রিলিফ। অনেক স্টুডেন্ট আছে যারা চিন্তাই করে যায় তড়িৎ রসায়ন থেকে 2টা কোশ্চেন আসবে অ্যাটলিস্ট, এবং 2টাই আমি আনসার করব, বাকিগুলো দেখা যায়গা। 2টা কোশ্চেন আনসার করলে 20 দিলেও তো আর 10 মার্ক এইদিক ওইদিক করে 33-এ পাস হয়ে যাবে। এরকম স্টুডেন্টও আছে, বুঝছো? ওই আশা করিল না ভাই, তোদের কাছে হাত জড়ো করি প্লিজ। এই চ্যাপ্টারগুলোর মধ্যে জৈব রসায়ন দিয়ে শুরু কর, জৈব রসায়নটা টানা কয়েকদিন পর হয়ে যাবে, আশাহত হইস না, জৈব রসায়ন টানা কয়েকদিন পর হয়ে যাবে। এরপর এরপর কি আসছে দেখো, এরপর আসছে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের সবারই কমপ্লিট। এই জন্য কমপ্লিট যে এই চ্যাপ্টারটা তুমি প্রথম ফার্স্ট ইয়ারে উঠবার পর 1.5 মাস ধরে পড়ছো, 2 মাস ধরে পড়ছো, 2.5 মাস ধরে পড়ছো, তারপরে যদি এখান থেকে আসা কেউ না পারো তাহলে কিচ্ছু করার নাই। এইবার 2খান চ্যাপ্টার আসছে, রাঘব বোয়াল চ্যাপ্টার। পুরো বোর্ডের কোশ্চেনে এই 2টা চ্যাপ্টার ত্রাস তৈরি করে রাখে, এত হিউজ পরিমাণ এখান থেকে সিকিউ আসে, এবং সিকিউগুলো বিচিত্র টাইপের। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখো, সিকিউগুলোর টাইপ কমন কমন লাগতে শুরু করে, এবং একটা পর্যায়ে বিগত 5 বছর 6 বছরের কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারো এই জায়গায় কোন টপিক থেকে কি টাইপের সিকিউ আসবে, এবং সেটা যদি তুমি ফিগার আউট করতে পারো, এইখান থেকে কোন ধরনের সমস্যা ফেস করার কোনো কাহিনী নাই, বরং তুমি খুঁজবা এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোশ্চেনটা আসছে যেটা তুমি এখন প্রথমেই আনসার করতে যাচ্ছ। পর্যাবৃত্ত গতি খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু খুবই ট্যাকটিক্যাল কিছু ম্যাথ আছে, তুমি যদি ম্যাথগুলো টাইপ দেখে যাও তারপরও তুমি আনসার করতে পারবা। হ্যাঁ, গ ঘর আনসার করতে পারবা, ক খর জন্য তোমাকে বেসিক বুঝতে হবে এবং জ্ঞানমূলক কোশ্চেনগুলোর আনসার করবার ক্যাপাবিলিটি রাখতে হবে। তরঙ্গ বড় চ্যাপ্টার, প্রথমত বড় চ্যাপ্টার। সিকিউ আসে ম্যাথমেটিক্যাল সিকিউ, এবং এই সিকিউগুলো তুমি ইজিলি আনসার করতে পারবা, কারণ এই ম্যাথমেটিক্যাল সিকিউ এর যে কোশ্চেনগুলো সেগুলো খুবই লিমিটেড। অথচ আমি কিন্তু বলছি এটা একটা মেজর চ্যাপ্টার। কেন? কারণ হচ্ছে ভাই ফিজিক্স ফার্স্ট পেপারেও 25 মিনিটে 25টা এমসিকিউ আনসার করা লাগে। এই তরঙ্গ চ্যাপ্টার থেকে এমসিকিউ যা আসে না, একবার চেখে দেখো। যে পারে, যে বেসিক জানে, সে এই সিকিউ চখাম করে আনসার করে আসতে পারবে, কিন্তু যে পারে না, যে চোখে দেখে নাই, যে না দেখার পাপ করছে, তার 12টা বেজে যাবে। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই একটু আগে যারা পরিবেশ রসায়নটা ভালোভাবে পড়ছো তাদের জন্য এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব কিচ্ছু না, কিচ্ছু না। শুধু ওই গ্যাসের গতিতত্ত্ব শেষে আর একটু ভালোভাবে পড়ে আমার লাস্টে শিশিরাঙ্কের যে ম্যাথগুলো আছে, শিশিরাঙ্কের যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। ফিজিক্স ফার্স্ট পেপারের কাহিনী গেল, চলে আসা হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা। আমি জানি এই চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে পারো, এবং আমি এও জানি যে এই তাপগতিবিদ্যা থেকে চ্যাপ্টার যদি আসে, কোনো কোশ্চেন যদি আসে, তুমি আরো ভালোভাবে আনসার করার জন্য ওই কোশ্চেনটাই সবার আগে আনসার করা শুরু করবা। কিন্তু তুমি অ্যাভয়েড করবা কোন 2টা চ্যাপ্টার? স্থির তড়িৎ এবং চলতড়িৎ। কেন ভাই? চলতড়িৎটা তাও মোটামুটি বুঝি, স্থির তড়িৎ কিছুই মাথায় ঢোকে না।
হাই রে হাই, তুমি স্থির তড়িতের সিকিউ এর টাইপগুলো দেখো নাই? এই সিকিউ এর টাইপের বাইরে একটা সিকিউ কি আসছে? এই তুমি বেসিকগুলো বোঝো না? তুমি পড়ো নাই কখনো স্থির তড়িতের ভেতরের লাইনগুলো পড়ে দেখো নাই? স্থির তড়িৎ আমাদের স্যারের, তপন স্যারের বইতে হ্যাঁ এমনভাবে লেখা, হ্যাঁ, যে তুমি যদি একবার করে রিডিংও পড়ো তাও তুমি বুঝতে পারবা যে আসলে কি বলার চেষ্টা করছে। তুমি সেটাও করে দেখো নাই। চলতড়িৎ তো পারবা ইনশাল্লাহ, কিন্তু স্থির তড়িৎ থেকেও তো কোশ্চেন আসে রে। সব থেকে ভয়ানক ব্যাপার, স্থির এবং চলতড়িৎ মিলিয়ে মিক্সড কোশ্চেন আসে। তুমি তো মিক্সড কোশ্চেনের আনসার করতে পারবা না। গ পারতেছো, ঘ পাচ্ছ না, ঘ পারতেছো, গ পারতেছো না, তখন কি হবে? বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর আসে আরো দুইটা ভয়ানক বিভীষিকা। কেন বলছি ভয়ানক বিভীষিকা? চুম্বক চ্যাপ্টারের নাম শুনলে স্টুডেন্ট অ্যাডমিশনে এসে আটকে ওঠে, চিল্লায় বলে যে ভাই এই দুইটা চ্যাপ্টার তো পড়ি নাই, এই দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে আমি পরীক্ষার হলে গিয়েছিলাম, ভেবেছিলাম এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, পরে এই বন্ধু ওই বন্ধু দেখে আনসার করেছি, এইচএসসির রেজাল্ট এখনো দেয় নাই, আমি জানি না কি হবে। ওই স্টুডেন্টের জিপিএ 5 হয় না। দেখো, এই দুইটা চ্যাপ্টার বাদ দিও না। প্রথম চ্যাপ্টারটাই তাও কিছু সিকিউ আসবার মতো টপিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে তাও নাই, অথচ এইখান থেকে এমসিকিউ আসে। সেই এমসিকিউ এর দিকে তুমি ফ্যাল ফ্যাল করে তাকায় থাকো, আনসার করতে পারো না। এই কাজ কইরো না। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মাত্র 3টা টপিক আছে। তিনটা তিনটা এমসিকিউ টাইপ আছে যেখান থেকে এমসিকিউ, 3টা সিকিউ এর টপিক আছে যেখান থেকে সিকিউ আসতে পারে, আর কিচ্ছু না। তো এই 3টা সিকিউ যদি কেউ কমপ্লিট করতে পারে তার জন্য এনাফ, অথচ সেটাও তোমরা করতেছো না। সবশেষে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের এই পার্টটা পুরোপুরি আইসিটি বেসড। এই পার্টটা পুরোপুরি আইসিটি বেসড। আইসিটির ক্ষেত্রে লজিক গেট এবং যতগুলো সংখ্যা পদ্ধতি আছে, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফরমেশন, এই জিনিসটা এই ইলেকট্রনিক্সের, হ্যাঁ ইলেকট্রনিক্স বললে ভুল হবে, এই ইলেকট্রনিক্সের পরে যে পার্টটা আছে, হ্যাঁ লজিক গেট ও সংখ্যা পদ্ধতি, ওই সবগুলো পার্টে আছে। আর সেমিকন্ডাক্টর পার্টের মধ্যে খুব মানে খুব অল্প পরিমাণ কোশ্চেন আছে, যেমন ডোপিং সম্পর্কিত ব্যাপার আছে, পি টাইপ এনটেক কিভাবে ফরমেশন হচ্ছে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, হ্যাঁ, তারপর হচ্ছে গেইন, এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন আসে, এর বাইরে কিছু আসে না। সো আমি জানি না এই ভিডিও লাস্ট পর্যন্ত কেউ দেখছো কিনা, বা সেই ধৈর্য কারো আছে কিনা, কারণ এইচএসসি 26-এর অবস্থা খুবই ভয়ানক। কিন্তু যারা যারা দেখছো তারা আসলে নিজেকে কতটুকু মার্ক দিবা বলো তো? এই যে এইচএসসির প্রিপারেশন, আমি একটা মাপকাঠি দিলাম, এই মাপকাঠি দেখে এখন নিজেকে কতটুকু বলবা যে আমি কতটুকু প্রিপেয়ার্ড, আমি জানি না। এর মধ্যে তোমরা অনেকে কোশ্চেন করে বসো, ভাই এই আমার এইচএসসির প্যারা চলতেছে, এর মধ্যে যদি আমি এইচএসসি 26, এর মধ্যে যদি এইচএসসি 26 আমি প্রি মেডিকেল শুরু করি, আমি যদি প্রি মেডিকেল শুরু করি, এটা কি খুব একটা ওর্স্ট ডিসিশন হবে না? হ্যাঁ রে ভাই, এই প্রি মেডিকেলে আমরা কোন চ্যাপ্টার পড়াচ্ছি? বাইরের চ্যাপ্টার ধরে নিয়ে এসে পড়াচ্ছি? এই তোর প্রি মেডিকেলে আমি কি এখন তোকে জিকে পড়াচ্ছি? তোর প্রি মেডিকেলে আমি কি এখন জোর করে তোকে ইংলিশ গেলাচ্ছি, যদিও সেই একই ইংলিশ তোর এইচএসসিতে আসবে? আমি করছি না। আমি কি পড়াচ্ছি? এই চ্যাপ্টারগুলোই পড়াচ্ছি, এই চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, এই চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, এই চ্যাপ্টারগুলো পড়াচ্ছি। তুমি বলবো যে ভাই সিকিউ তো পড়াচ্ছেন না। ভাই তোরে আমি বেসিক শেখাচ্ছি, কেউ বেসিক না শিখায় সামনে আগায় না। তোরে আমি কি শেখাচ্ছি? আর 25 মার্কের এমসিকিউ দিবি প্রত্যেকটার উপর, এইটার উপর 25 মার্কের এমসিকিউ আসবে, এইটার উপর 25 মার্কের এমসিকিউ আসবে। এই এমসিকিউ আনসার করতে হয় 25 মিনিটের মধ্যে। বুঝতে পারছো যে এই জিনিস যদি তুমি এখন থেকেই এমসিকিউ প্র্যাকটিসের যে অভ্যাসটা সেটা শুরু না করো, তাহলে হাটে হাড়ি ভেঙে যাবে। তাহলে সেই জিনিসটা কিভাবে করবা তুমি? এই প্রি মেডিকেল, আমি তোমাকে বলবো প্রি মেডিকেল তারাই করো যাদের ইচ্ছা আছে যে আমি অ্যাডমিশনে, অবশ্যই আমার ফ্যামিলির ইচ্ছা আছে আমি অ্যাডমিশনে এই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ট্রাই করব, আমি মেডিকেল কলেজেই পড়তে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম হেয়ার। তুমি বলবা ভাই এখন কেন? ভাই তুই এখন যে 5,990 টাকা দিয়ে ভর্তি হবি, সেই টাকা দিয়ে তোর পুরো অ্যাডমিশন ফেস চলে গিয়ে যেই দিন পর্যন্ত তুমি ভর্তি হইছো, হ্যাঁ যেই দিন পর্যন্ত তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, আর কোনো পেমেন্ট করা লাগবে না। তুমি বুঝতে পারছো? এই টাকা দিয়ে তুমি এখন দিচ্ছ, এই একই টাকায় এইচএসসির পর স্টুডেন্ট ভর্তি হবে একই টাকায়, এবং তারাও এই ভর্তি পরীক্ষা পর্যন্ত একই সার্ভিস পাবে যেটা তুমি এখন থেকে পাচ্ছ। এখন থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো, এখন থেকেই তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারছো। কেন করছো না? তাহলে আই উড সাজেস্ট
এখনো পর্যন্ত আমাদের কিন্তু অফার চলছে, 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা অফার দিয়ে রেখেছি এবং এরপর কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। যারা যারা দেখছো যে না আমার ইচ্ছা আছে কিন্তু আমি বুঝতে পারছি না, গাইডলাইনের আমি সেই অভাবটা বোধ করছি, আই উড সে প্রি মেডিকেলের মেন্টররা তোমাকে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন উভয় জায়গাতে গাইড করবার জন্য এনাফ। সো হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ। আর দেখা হচ্ছে মেডিলোজি গোল্ড ডিগার্স 6.0-তে।